জর্ডান গ্রেস এখন অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউর একজন স্টার হয়ে গেছে, কারণ যেমনটা নিউজ এসেছে যে জর্ডান গ্রেস ডাব্লিউডাব্লিউর সাথে একটা মাল্টিপল ইয়ারের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, আর তাকে আমরা এবার থেকে ডাব্লিউডাব্লিউতেই দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ 2K25 গেমের যে ব্লাড লাইন এডিশনটা বের করেছে, এটা হচ্ছে তার কভার ফটো, দেখে নাও বেশ ভালো গ্রাফিক্সটা বানিয়েছে। এখানে রোমাঞ্চন সবার টপে রয়েছে, আর তার নিচে ব্লাড লাইনের বাকি মেম্বাররা রয়েছে, সে হিল সুপারস্টার হোক আর ফেস সুপারস্টার হোক। এখানে সোলো সিকোয়ার টিমকে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র এখানে আমরা দ্য ফাইনাল বস রককে দেখতে পাচ্ছি না। রককে এখানে ফিচার করা হয়নি, কারণ রককে যদি ফিচার করা হতো তাহলে রককেই সবার ওপরে রাখা হতো, সেই জন্য হয়তো এখানে করেনি। আর ডাব্লিউডাব্লিউ কভার ফটোটা রিলিজ করার পর যেখানে রোমান রেন্স টুইট করে জানায়, হোয়ার এভার আই গো আই উইল মেক শিওর মাই ব্লাড লাইন ইজ উইথ মি, মানে আমি যেখানেই যাই না কেন আমি মেক শিওর করে নিই যে আমার ব্লাড লাইন আমার সঙ্গে আছে। আর রোমান এখানে পল হেমান, জিমি উসো, জে উসো আর স্যামি জেনকেও ট্যাগ করেছে। আর বারবার রোমানের যে আইল্যান্ড অফ রেলিভেন্সির কথা বলা হয়, আমরা এই গেমের মধ্যে একটা আইল্যান্ড অফ রেলিভেন্সি ফাইনালি দেখতে পাচ্ছি। এখানে 2K25 গেমেতে একটা স্পেশাল আইল্যান্ড এখানে ডাব্লিউডাব্লিউ দিয়ে দিয়েছে, এটাকে আইল্যান্ড অফ রেলিভেন্সি বলা হচ্ছে। এটা হচ্ছে তার প্রথম লুক, তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এইরকম দেখতে হতে চলেছে। আর আইসো স্পিডকে আমরা রয়্যাল রাম্বলেতে দেখতে পাবো, সে ব্যাক স্টেজেতে থাকবে। এটা জানার পর জন সিনাও আইসো স্পিডের একটা ফটো পোস্ট করেছে। তো আইসো স্পিড রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি নেবে কিনা তো জানি না, তবে জন সিনা মনে হচ্ছে চাইছে যে আইসো স্পিড রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি নিক। তারপর আমরা দেখতে পাবো যে জন সিনা আইসো স্পিডকে লাগিয়ে দিয়েছে। তো আইসো স্পিড যদি সত্যিকারের রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি নেয়, এটা ডেফিনেটলি একটা খুবই দারুণ আর এন্টারটেনিং মোমেন্ট হবে আমাদের জন্য। আর এলিমিনেশন চেম্বারের জন্য ডাব্লিউডাব্লিউ জনসনের একটা নতুন মার্চেন্ডাইজ বের করেছে। আমি তো আগেই বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ প্রতি 1-1.5 মাস ছাড়া ছাড়া জনসনের একটা নতুন মার্চেন্ডাইজ বের করবে। আর এখানে যেহেতু এলিমিনেশন চেম্বার ক্যানাডা থেকে হতে চলেছে, তাই ক্যানাডার থিম অনুযায়ী জনসনের একটা নতুন মার্চেন্ডাইজ চলে এসছে। তো এলিমিনেশন চেম্বার হওয়ার পরে আমরা জন সিনার রেসলমেনিয়ার জন্য আরেকটা নতুন মার্চেন্ডাইজ সম্ভবত দেখতে পেতে চলেছি। আর এমনটা মনে হচ্ছে যে আমরা 12 মাসে জন সিনার নতুন 12খানা মার্চেন্ডাইজও দেখতে পাবো। আর জেলিনা ভেগাকে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি স্ম্যাকডাউনেতে শিফট করে দিয়েছে, আর যার মানে হলো যে সে আর এলডাব্লিউর সাথে নেই, এলডাব্লিউ তো রতে রয়েছে। আর জেলিনা ভেগাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্ম্যাকডাউনে। মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ জেলিনা ভেগাকে একজন সিঙ্গেল সুপারস্টার হিসেবে পুশ করতে চায়, সেই জন্যই তাকে স্ম্যাকডাউনে পাঠানো হয়েছে। আর এরপর একটা ব্যাড নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে ডেগোটাকের কিছু ফিজিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে, যার ফলে আমরা তাকে বেশ কিছু সময়ের জন্য আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। তো সম্ভবত রয়্যাল রাম্বল তো সে মিস করতেই চলেছে, আর সে কবে পুরোপুরি রিকভার হয়ে ফিরবে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। আর কালকের রাতে জেডি ম্যাকডোনার সাথে খুব একটা আনফরচুনেট ঘটনা ঘটে যায়, সেটা হয় যে আমরা দেখি যে ম্যাচ চলাকালীন জেডি ম্যাকডোনা বাইরেতে মুন শট লাগে, আর তার মাথাটা আর ঘাড়টা গিয়ে পুরো অ্যানাউন্সার টেবিলে গিয়ে লাগে, আর যার ফলে তার মাথাটা পুরো পেছন দিকে বেঁকে যায়। তো এর ফলে তার একটা বড় ইনজুরি হয়ে গেছে, যার ফলে তাকে আমরা বেশ কিছু সময় দেখতে পাবো না। জেডি ম্যাকডোনা পরে কনফার্মও করে দেয় যে তাকে আমরা 2 মাসেরও বেশি সময় হয়তো ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। তো মনে হচ্ছে রয়্যাল রাম্বল তো গেলই, আর তার সাথে সাথে রেসলমেনিয়াতেও মনে হয় তাকে আমরা দেখতে পাবো না। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে জেডি ম্যাকডোনা ম্যাচ শেষ করার পর যাওক তাক করে এখানে স্টেজের কাছে যায়, তারপর স্ক্রিনটা পেরোনোর পরেই সে সেখানে শুয়ে পড়ে। এখানে দেখতে পাচ্ছ যে তার পা দেখা যাচ্ছে, মানে ইনজুরিটা বেশ সিরিয়াসভাবেই হয়েছে। সে যাওক করে মেকআপ দিয়ে আর তার শরীর চলছে না, তাই সে একেবারে হেলে পড়েছে। আর এরপর বিগি রিলেটেড একটা নিউজ আছে, বিগির তো রয়্যাল রাম্বলে রিটার্ন হওয়ার চান্স আছে, এটা আমরা জানি, কিন্তু এটা তার বাইরের নিউজ। এটা হচ্ছে যে মার্বেলের যে স্পাইডারম্যানের একটা অ্যানিমেশন শো আছে, সেখানে বিগি তার ভয়েস দিচ্ছে। এখানে বিগিকে কাস্ট করা হয়েছে, বিগি কোনো একটা ক্যারেক্টারের ভয়েস দিচ্ছে এখানে। তো এটা বিগির জন্য খুবই ভালো একটা জিনিস। আর এর পরের নিউজ রয়েছে একটা বড় রিটার্নকে নিয়ে, যেটা হচ্ছে আমাদের আসকার রিটার্ন। পিডব্লিউ ইনসাইডার এমনটা বলছে যে ডাব্লিউডাব্লিউতে এখন ভেতরে আসকার রিটার্ন নিয়ে কথাবার্তা চলছে, সম্ভবত আমরা তাকে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে দেখতে পাবো। আসকা এমনটা মনে হচ্ছে যে মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। এতদিন তো আসকা বেশ ইনজোর্ড ছিল, আর এমনটা মনে হচ্ছিল যে রয়্যাল রাম্বল পর্যন্ত হয়তো সে মেডিকেলি ক্লিয়ার হতে পারবে না, কিন্তু এখন যেহেতু কথাবার্তা চলছে তো মনে হচ্ছে সে মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে, আর ডাব্লিউডাব্লিউ সম্ভবত তাকে রয়্যাল রাম্বলেতে রিটার্ন করাতে চলেছে। আর এবারে আরও একটা বড় রিটার্ন নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে আমাদের ফেনোমেনাল ওয়ান এজে স্টাইলসের রিটার্ন। তো ফাইটফুল সিলেক্ট এমনটা বলছে যে এজে স্টাইলসেরও সম্ভবত আমরা রয়্যাল রাম্বলতে রিটার্ন দেখতে পেতে পারি, কারণ এজে স্টাইলস নাকি মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে, আর ডাব্লিউডাব্লিউ তাকে রয়্যাল রাম্বলতে রিটার্ন করাতে চায়। এবার আমি আমার যে প্রেডিকশন ভিডিওটা বানিয়েছিলাম রয়্যাল রাম্বলের, সেখানে বলেছিলাম যে আমি এজে স্টাইলসকে রিটার্ন করাতে চাই এখানে, কিন্তু সেখানে আমি পাচ্ছি না, কারণ ব্যাপারটা হচ্ছে যখন এজে স্টাইলস ইনজার্ড হয়ে যায় তখন এমনটা জানা গেছিলো যে এজে স্টাইলস নাকি 8 থেকে 9 মাসের জন্য একেবারে আউট অফ অ্যাকশন থাকবে, তার রিকভার করতে অনেকটা সময় লাগবে। তো সেই হিসাবে দেখতে গেলে রয়্যাল রাম্বলে তো সে আসতে পারবে না, কারণ টাইম তো পূরণ হচ্ছে না। কিন্তু এখন এমনটা রিপোর্ট আসছে যে
এজে স্টাইলস নাকি মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে, তাকে আমরা রয়্যাল রাম্বলেতে দেখতে পেতে পারি। তো দেখা যাক এই নিউজটা সত্যি হয় কিনা। যদি এজে স্টাইলস চলে আসে তাহলে মানতে হবে যে এজে স্টাইলস কিন্তু সময়ের আগে রিটার্ন করছে, আর রয়্যাল রাম্বলেতে একটা বড় সারপ্রাইজ আমরা পেতে চলেছি। আর রয়্যাল এপিসোডে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি পেনটাকেও রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করে দিয়েছে, তো পেনটাও আমাদের রয়্যাল রাম্বলে থাকতে চলেছে। আর আমরা ব্যাকস্টেজ থেকে পেন্টাগনের সাথে আমাদের ব্রন ব্রেকারের একটা ফেস অফ দেখতে পাই, তো সম্ভবত ভবিষ্যতে আমরা পেন্টাগনের সাথে ব্রন ব্রেকারের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তো চলো এবার তোমাদের করা কিছু কমেন্ট নিয়ে কথা বলা যাক, তোমাদের কিছু কমেন্টের অ্যান্সার দিই। তো প্রথমে রুবেল হোসেন কমেন্ট করছে, দাদা এখন আর খেলা দেখিনি, শুধু তোমার রিভিউ ভিডিও দেখি আর আগের খেলাগুলো দেখি। তো দেখো ভাই, খেলার যা অবস্থা হয়েছে, মানে ডাব্লিউডাব্লিউর দিন দিন যা অবস্থা হচ্ছে প্রোডাক্টের, রেভিনিউ তো বাড়ছে, ডাব্লিউডাব্লিউ ইনকাম বেশি করছে, কিন্তু কোয়ালিটি তো খুবই খারাপ হয়ে গেছে। আগের মতো তো আর মজা লাগে না। আগে শুধুমাত্র স্ম্যাকডাউন দেখতে ভালো লাগতো না, এখন তো র দেখতেও ভালো লাগছে না। আর তার উপরে একটা নতুন জিনিস চলে এসছে স্যাটারডে নাইট মেন ইভেন্ট, সেটাও খুব একটা ভালো যাচ্ছে না। তো ভোরবেলা উঠে যারা শোগুলো দেখে তারাই জানে যে কতটা কষ্টকর এরকম বোরিং শো দেখা। শো ভালো হলে তো মজা লাগে, কিন্তু যদি বোরিং শো হয় তাহলে তো ভাই একদম দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করে, মানে এত নিম্নমানের শো হয়ে গেছে দিন দিন। তো তোমার রিয়াকশনটা বুঝতে পারছি, তোমার এরকম হওয়াটাই স্বাভাবিক। আর এরপরে মোহাম্মদ সাবির কমেন্ট করেছে, ভাই আমি কখনো আপনার ভিডিওতে বাজে কমেন্ট করি নাই, কিন্তু ভাই দয়া করে রোমানের নামে বাজে মন্তব্য করবেন না। ডাব্লিউডাব্লিউতে রোমান একজন লেজেন্ডারি, এটা কি লিখেছে রেসলার নয় রেসলার। তো হ্যাঁ ভাই, রেসলিংয়ের নাম করে যেভাবে সুপারম্যান পাঞ্চ আর স্পিয়ারকে রেসলিং বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তা সেই হিসাবে দেখতে গেলে রোমানদের শুধুমাত্র রেসলার নয়, সে একজন রেসলার, তাকে রেসলার বলাটাই ঠিক আছে। কারণ রোমান রেন্সের কাছে তো ওই দুটো ছাড়া আর কোনো মুভই নেই, দুটো তিনটে আরও এক্সট্রা মুভ আছে, তবে সেগুলো মাসে একবার ব্যবহার করে। মেন মুভ বলতে গেলে ওই দুটো মুভই রয়েছে। আর তাছাড়া রোমান রেন্সের কাছে বেশি মুভ নেই, বেশি স্কিল নেই, সেই জন্যই তার ম্যাচগুলো দেখতে এত বোরিং লাগে। তার ম্যাচ যখন শুরু হয় তখন পাবলিক এমনিতেই ঘুমিয়ে যায়, সেই লাস্টের দিকে গিয়ে জেগে ওঠে যখন ফিনিশ করার টাইম আসে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে রোমান একজন রেসলার নয়, সে রেসলার। একদম ঠিকই বলেছো, তুমি হচ্ছে আসল রোমান ফ্যান, তুমি আসল রোমান রেন্সকে চিনতে পেরেছো। আর আমার মনে পড়ে একবার আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখেছিলাম, সে বলেছিল যে রোমান রেন্স হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর রেসলার, তার মতো ইন রিং স্কিল, তার মতো ভালো রেসলিং আর কেউ করতে পারে না। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই রোমান রেন্সের যে কোনো 5খানা মুভের নাম বলো, তো সে আর রিপ্লাই দেয়নি, কারণ আমি জানতাম যে সে সুপারম্যান পাঞ্চ আর স্পিয়ার ছাড়া অন্য কোনো মুভের নাম বলতে পারবে না। যদি বলে বড় জোর ওই দুটো তিনটে এক্সট্রা নাম বলতে পারবে, ওর থেকে বেশি তো বলতে পারবে না। তো সে ভাই আর রিপ্লাই করেনি। তো এই হচ্ছে এদের অবস্থা। রোমান নাকি ওয়ার্ল্ডের 1 নম্বর রেসলার, তার ইন রিং স্কিল নাকি সব থেকে বেশি ভালো। তো এদেরকে আর কি বলবে। আর এরপরে সাইফ আবদুল্লাহ ভাই কমেন্ট করেছে, আমি রেসলিং শিখবো, কই ভর্তি হব একটু জানায়েন, আমার বাসা বাংলাদেশে, একটু প্লিজ জানায়েন দাদা, আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, প্লিজ জানান। তো দেখো এটা তো খুবই সহজ, তুমি গুগল ম্যাপটা ওপেন করো, আর সেখানে তোমার লোকেশানটা অন করে জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করো যে রেসলিং স্কুল ইন বাংলাদেশ, তাহলে তুমি তোমাদের বাংলাদেশের যে কটা রেসলিং স্কুল আছে, যে কটা রেসলিং একাডেমি আছে, সব কটার খোঁজ পেয়ে যাবে। তারপর তোমার ঘরের কাছে যেটা হবে তুমি সেখানে গিয়ে খোঁজ নিয়ে সব কিছু জেনে আসতে পারবে। আর তাছাড়া রেসলিং শিখতে গেলে রেসলিং স্কুলে জয়েন করা খুবই জরুরি, নাহলে আমরা ভাই টিভি দেখে যা রেসলিং করি তাতে ভাই মানুষ মরে যাবে, ওইসব না করাই ভালো। প্রফেশনাল হতে গেলে তোমাকে রেসলিং স্কুলে ভর্তি হতেই হবে। তো এইটা হচ্ছে উপায়। তো দেখো, তুমি খুঁজে দেখো, যদি তোমাদের বাংলাদেশে কোনো রেসলিং একাডেমি বা রেসলিং স্কুল থেকে থাকে, তবে সেটা গুগল ম্যাপে তুমি অবশ্যই পেয়ে যাবে, সেখান থেকে তুমি কন্ট্যাক্ট নম্বর, অ্যাড্রেস সব পেয়ে যাবে ডিটেলসে। এরপর মোহাম্মদ আল্লামিন হোসেন বলেছে যে আপনার কথা ঠিক আছে, যারা খেলা বোঝে না তাদের সাথে তর্ক করায় লাভ নেই। তো ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ, তুমি একজন রোমান ফ্যান হওয়া সত্ত্বেও সত্যিটা বুঝেছো দেখে আমারও খুব ভালো লাগছে। আর এরপর আমিনাকিদ ভাই কমেন্ট করেছে, দাদা প্লিজ এটা ভিডিওতে একটু মেনশন করবে। তো না ভাই, তোমার কমেন্ট মেনশন করছি। আমি একজন রোমানের ডাইহার্ট ফ্যান, সেই ছোটোবেলা থেকে 2015 সালে প্রথম ছোটোবেলা যখন ডাব্লিউডাব্লিউ দেখতাম মনে করতাম এগুলো সব রিয়াল, তাই রোমান হারলে খারাপ লাগতো। তবে যখন থেকে জানলাম এগুলো স্ক্রিপ্টেড, তখন থেকে আমি রিয়ালিটিটা বোঝার চেষ্টা করি। তবে কিছু ক্রাই বেবিস রয়েছে যাদের জন্য আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে। এটাই স্বাভাবিক যে তোমার পছন্দের রেসলার যদি ম্যাচ হারে তাহলে তোমার খারাপ লাগবে, কিন্তু কিছু ক্রাই বেবিস বেশি করে ফেলছে। তামিদ হাসান তোমাকে যে কমেন্টটা করলো সেটা দেখে অনেক কষ্ট লাগলো। রোমান ফ্যানদের কাছ থেকে তোমার কাছে আমি ক্ষমা প্রাপ্তি। তো ভাই দেখো, তোমার ক্ষমা যাওয়ার কোনো কিছু নেই, তুমি তো একটা বলতে পারো যে সত্যিকারের রোমান রেন্সের ফ্যান আর সত্যিকারের একজন রেসলিং ফ্যান। তো তুমি তো তোমার জায়গায় ঠিক আছো। আর যারা উল্টোপাল্টা কমেন্ট করে আমি তাদেরকে তার যোগ্য জবাবও দিয়ে দিই। তামিদ হাসান আমাকে যে কমেন্টটা করেছিল আমি তার যোগ্য জবাবও তাকে দিয়েছি। তো এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই, এরকম ভালো খারাপ সব মিশে রয়েছে।
সমস্যাটা হচ্ছে যে খারাপ মানুষ একটু বেশি রয়েছে, মানে টক্সিক ফ্যানদের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে। আর এরপর আমি তোমাদেরকে আরও একটা কমেন্ট দেখাবো। এখানে ইউজার নেম রয়েছে রক কোবরা, এইভাবে একটা কমেন্ট করেছে, আমি এটা পুরোটা পড়ছি না, একটু টাইম লাগবে। এই ভাই এখানে হিল ফেস, তারপরে আমাদের এখানে ডাব্লিউডাব্লিউ কীভাবে ওয়ার্ক করে, তারপর রোমান রেন্সের রিয়ালিটি কী, এছাড়া বাকি রেসলারদেরকে ডাব্লিউডাব্লিউ কীভাবে ইউজ করে, এখানে সব কিছু লিখেছে। এখানে এই রোমানের ভাইটা রিয়ালিটি নিয়ে তুলে ধরেছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা এখানে তোমরা ভিডিও পজ করে পুরোটা পড়ে দেখতে পারো। এটাই হচ্ছে রোমান রেন্সের টক্সিক ফ্যান আর রোমান রেন্সের আসল ফ্যানদের মধ্যে পার্থক্য। এরা হচ্ছে রোমান রেন্সের আসল ফ্যান যারা রিয়ালিটিটাকে বোঝে, কিন্তু কিছু টক্সিক ফ্যান আছে যারা বোঝে না। তো তোমরা এই দুটো কমেন্ট থেকে বুঝতে পারবে যে রোমানের টক্সিক ফ্যান আর রোমানের আসল ফ্যানদের মধ্যে পার্থক্যটা কোথায়। এখানে এই ভাই এই কমেন্টে পুরো ভালোভাবে বুঝিয়েছে। তো এও তো একটা রোমানের ফ্যান, এও তো চাইলে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করতে পারতো, কিন্তু এ তো সেটা করেনি। এ তো রিয়ালিটিটা বোঝে আর সে ভালোভাবে বোঝানোর চেষ্টাও করেছে। আর এরপর সাজাল মণ্ডল কমেন্ট করেছে যে দাদা সিল কি আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবো না কোনো দিন? তো দেখো ভাই, সিল তো তখনই হবে যখন ডিন অ্যামব্রোজ রিটার্ন করবে, আর ডিন অ্যামব্রোজের তো যা দেখছি এখন তো রিটার্ন করার কোনো রকম চান্স নেই। হয়তো ভবিষ্যতে ডিন অ্যামব্রোজ সে ডাব্লিউডাব্লিউতে শেষবারের জন্য রিটার্ন করবে, তখন হয়তো আমরা সিল্ড দেখতে পেতে পারি, তবে এখন তো চান্স একদমই নেই। আর এরপর আমাদের হারুন ভাই কমেন্ট করেছে ভাই স্যামি জেনের সাথে এটা কি হচ্ছে, আগের দিন সেথ রলিন্স আর আজকের কোডি রোডস। তো স্যামি জেনের হেলুয়া কিক এখন হালুয়া কিকে পরিণত হয়ে গেছে, যার ফলে টার্গেট মিস করে যাচ্ছে। যাকে মারতে চাইছে তার তো লাগছে না, উল্টে অন্যজনের লেগে যাচ্ছে। তো হেলুয়া কিক হয়ে গেছে এখন হালুয়া কিক। আর এরপর হারুন ভাই আরেকটা কমেন্ট করেছে, আমার তো মনে হয় ড্রু ম্যাকিন্টায়ার কঠিন মার খাবে রয়্যাল রাম্বলে। স্যামি জেন, জে উসো, জিমি উসো, রোমান রেন্স, সিএম পাঙ্ক, ব্রক লেসনার সবাই একসাথে ড্রুকে এলিমিনেট করবে। তো এটা হওয়ার চান্স আছে, কিন্তু আমার তো মনে হয় না যে ড্রু ম্যাকিন্টায়ার অত বেশি মার খাবে, কারণ ড্রু ম্যাকিন্টায়ার এখন যা ক্যারেক্টার চলছে আর যেরকম পাওয়ার তার মধ্যে রয়েছে, জিমি উসো, জে উসো আর স্যামি জেন তিনজনে একসাথে মিলেও তার কিছু করতে পারবে বলে তো মনে হয় না। রোমান হয়তো বড় কিছু করে নেবে, তবে ড্রু ম্যাকিন্টায়ার একজন হিল, তাই রোমানের ওপরে বেশি ডমিনেট করতে পারে ড্রু ম্যাকিন্টায়ার। তো ড্রু ম্যাকিন্টায়ার মার খাবে, তাকে এলিমিনেট করে দেওয়া হবে, এটা তো অবশ্যই যে তাকে এলিমিনেট করা হবে, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ স্ট্রং বুক করবে। তবে একটা জিনিস কনফার্ম বলতে পারছি, যদি ব্রক লেসনার রিটার্ন করে তাহলে রোমানের কপালে অনেক দুঃখ আছে, কারণ ব্রক লেসনারের মেন টার্গেট কিন্তু রোমান রেন্সই হতে চলেছে। আর এরপর ক্যাটজি গেমার কমেন্ট করেছে যে সেতের ভবিষ্যৎ কী। তো দেখো ভাই, সেতের ভবিষ্যৎ তো আমরা রয়্যাল রাম্বলের পরেই জানতে পারবো। মনে হচ্ছে সিএম পাঙ্কের সাথে কন্টিনিউ হতে পারে, তবে যদি রয়্যাল রাম্বলে আমরা কোনো রকম স্টোরি লাইন অ্যাঙ্গেল দেখতে পাই, তবে সেতের হয়তো অন্য কোনো অপোনেন্ট আমরা পেয়ে যেতে পারি রয়্যাল রাম্বলে। আর তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো যে স্যামিজেন কি হিল টার্ন করবে। তো দেখো স্যামিজেনের যা দিনকাল খারাপ যাচ্ছে, বলা যায় না, হয়তো হিল টার্ন হয়েও যেতে পারে। আর এরপর বিডি হীরা ভাই কমেন্ট করেছে ভিডিওর থাম্বনেলে রোমানের ছবি না থাকায় আবারও প্রমাণ হলো রোমান ডাব্লিউডাব্লিউ কোম্পানির সেরা রেসলার। দাদা আমি কি ঠিক বলেছি? হ্যাঁ একদম তুমি ঠিক বলেছো, রোমান ডাব্লিউডাব্লিউ কোম্পানির সেরা রেসলার, এক নম্বর রেসলার, তার ধারে কাছে কেউ নেই। সেই জন্য আমি থাম্বনেলেতে এখানে কোডি রোডস, সিএম পাঙ্ক, ব্রক লেসনার, গান্তার, তারপরে সেথ রলিন্স আর ড্রু ম্যাকিন্টায়ার, কেভিন ওমেন্স এদেরকে রেখেছি। তো রোমানের তো ধারে কাছে কারো যাওয়ার ক্ষমতায় নেই। আর তাছাড়া রোমান রিলেটেড নিউজ আমার কাছে নেই, তাই আমি রোমানকে থাম্বনেলেতেও রাখছি না। যখন রোমান রিলেটেড কোনো কথা থাকবে বা রোমান রিলেটেড কোনো নিউজ থাকবে তখন অবশ্যই রাখবো, কারণ এরকম ছোটোখাটো বিষয় এরকম মহান একজন বড় রেসলারকে যেখানে সেখানে টানা তো যায় না। এখানে থাম্বনেলেতে রোমান রেন্সকে বসানো মানে আমার ভিডিওর মান বেড়ে যাওয়া। বুঝতেই পারছো, রোমান ওয়ার্ল্ডের বেস্ট রেসলার, ওর মতো রেসলার তো আর নেই, মানে ও তো একদম ভগবানের জায়গায় রয়েছে। তো ভগবানকে যদি থাম্বনেলে বসাই তাহলে আমার মান তো অবশ্যই বাড়বে। তো আমি আর কি করবো, বড়সড় কিছু না পেলে আপাতত এই ড্রু ম্যাকিন্টায়ার, সেথ রলিন্স, ব্রক লেসনার, র্যান্ডি অর্টন এরকম ছোটোখাটো রেসলারকে দিয়েই কাজ চালাতে হবে। আর এরপর শুভদীপ বাবু কমেন্ট করেছে যে দাদা আজকে রোমানের আসার কথা ছিল, তাহলে রোমান আসলো না কেন? তো দেখো ভাই, এটা তো পুরো রোমান রেন্সের উপরে। ডাব্লিউডাব্লিউ তো রোমান রেন্সকে আনতে চায়, আমরা এর আগেও দেখেছি যে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে আনতে চায়, কিন্তু রোমান রেন্স ইচ্ছা করে আসতে চায় না, সে তার নিজের ইচ্ছা মতো করে। যখন সে চ্যাম্পিয়ন ছিল, ডাব্লিউডাব্লিউ যদি তাকে আনতো তো রেটিংস বাড়তো, স্টোরি লাইনের কিছুটা প্রগ্রেশন হতো, আমরা ভালো ভালো জিনিস দেখতে পেতাম, কিন্তু রোমান ইচ্ছা করে আসতো না। উপরন্তু ডাব্লিউডাব্লিউ যেখানে তাকে অ্যাডভার্টাইজ করে রাখতো সেখানেও সে পরে ক্যান্সেল করে দিত, সে বলে দিত যে সে আসবে না। তো সে নিজের ইচ্ছা মতো করে। তো রোমানের যদি আসার ইচ্ছা না থাকে তাহলে ডাব্লিউডাব্লিউ বা কী করবে? ডাব্লিউডাব্লিউ তো তাকে নিজেদের শোতে দেখাতে চায়, কিন্তু রোমানের আসার ইচ্ছা নেই। তো এখানে আমরাই বা কী করবো আর ডাব্লিউডাব্লিউ বা কী করবে? আর এরপর আলী ইব্রাহিম ভাই লিখেছে নাইস ভিডিও, তবে ভিন্স ম্যাকম্যান জানতো যে কীভাবে ফ্যান্সদের এন্টারটেন করতে হয়, কিন্তু ট্রিপল এইচ সেটা একদমই জানে না।
আমার মাই ওপিনিয়ন। তো দেখো এটা তো আমার ওপিনিয়ন। ভিন্স ম্যাকম্যান জানতো যে কীভাবে ফ্যান্সদের এন্টারটেন করতে হয়, কীভাবে সারপ্রাইজ করতে হয়। ভিন্স ম্যাকম্যানের যুগে রয়ের অবস্থা, স্ম্যাকডাউনের অবস্থা যতই খারাপ হোক, এতটা বেশি বোরিং তো হয়ে যায়নি। এখন তো যেন একেবারে দেখতে ইচ্ছা করে না, অনেক কষ্টে দেখতে হয় ভোরবেলা উঠে। তো এখানে তো আমিও তোমার সাথে একমত। আমি এর আগেও আমার ভিডিওতে কয়েকবার বলেছি যে ভিন্স ম্যাকম্যান ট্রিপল এইচের থেকে 1000 গুণে ভালো ছিল বুকিংয়ের দিক থেকে। এটা সত্যি যে ভিন্স ম্যাকম্যানের চরিত্র খারাপ আর সে খুবই একটা খারাপ মানুষ, কিন্তু তার সত্ত্বেও সে জানতো যে কী করে ডাব্লিউডাব্লিউকে চালাতে হয়। আর এরপর আমাদের রূপক ভাই কমেন্ট করেছে, হ্যাঁ ভাই আজকে রোমান রেন্সের আসার কথা ছিল কিন্তু আসলো না, পুরো দেখলাম পুরো ফালতু একেবারে বেকার। তো তো প্রত্যেক দিনই বেকার হয়, আজকে একটু বেশি বেকার হয়ে গেছে। আর ভাই তোমাদের রোমান্স তোমরা দেখো, আমি আবার কিছু বললে তো তোমাদের রোমান ক্রাইবেবিসরা কান্নাকাটি শুরু করে দেবে। তবে একটা জিনিস তো বলবো যে আজকের মানডে নাইট ড্রটা রয়্যাল রাম্বলের আগে শেষ মানডে নাইট ড্র ছিল। রয়্যাল রাম্বল নিয়ে এত যখন হাইপ রয়েছে তখন মানডে নাইট ড্রটাকেও কম করে একটু ভালো করে বুক করা উচিত ছিল। এত বাজে মানডে নাইট ড্র করেছে, মনে হচ্ছে যেন এটা রয়্যাল রাম্বল নয় বরং স্যাটারডে নাইটস মেন ইভেন্টের আগে শেষ র। আর এরপর সারপ্রাইজ কোয়ালা এখানে প্রশ্ন পড়েছে যে ভাইয়া ব্রক লেসনার কি সত্যিই রিটার্ন করবে, তোমার কি মনে হয়? তো দেখো আমার তো মনে হয় যে রিটার্ন করার চান্স রয়েছে, কারণ যেভাবে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে রেগুলার টিজ করে যাচ্ছে, তাকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউর তরফ থেকে। তো এরকমটা তো সিএম পাঙ্কের রিটার্নের আগেও আমরা দেখতে পেয়েছিলাম। সিএম পাঙ্কের জন্য এরকমই টিজ হচ্ছিল রেগুলার, তারপর আমরা সিএম পাঙ্কের রিটার্ন দেখতে পাই। তো এই সব জিনিস দেখে আর কিছু নিউজ সোর্সের অ্যাকর্ডিং ব্রক লেসনার রয়্যাল রাম্বলতে রিটার্ন করবে, এটার চান্স কিন্তু অনেক বেশি। আর আমি তো আশা রাখছি, আমি খুবই আশাবাদী যে ব্রক ফাইনালি রয়্যাল রাম্বলতে রিটার্ন করবে। না হলে এত টিজ এত কিছুর মানেই বা কি? সব কিছু কি বেকার এমনি এমনি ডাব্লিউডাব্লিউ করবে? সেটা তো মনে হয় না। তো আমার তো মনে হচ্ছে, আমি আশা রাখছি অন্তত ব্রক লেসনার ফিরবে। কিন্তু যদি ব্রকের রিটার্ন রয়্যাল রাম্বলে না হয় তাহলে আমি তো খুবই এখানে সারপ্রাইজ হবো, আর বলতে পারো খুবই ডিসঅ্যাপয়েন্ট হবো। কারণ এত কিছু করার পর যদি ব্রক লেসনার না আসে তাহলে ডাব্লিউডাব্লিউ আমাদের মনেতে এত বেশি আশা জাগানোর দরকারই বাকি ছিল। তো চলো, এই ছিল আজকে শেষ প্রশ্ন। আজকের অনেক কটা প্রশ্নের উত্তর দিয়েছি, যার ফলে ভিডিওটা প্রায় দেখতে গেলে এখানে 17 মিনিটের হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ডাব্লিউডাব্লিউর নতুন নিউজ ভিডিওতে।